আরশান কথাটা বলে অন্য কোনো কথা বলার সুযোগ না দিয়েই কল কেটে দিল। নওশাদ শেখ অবাক হয়ে তাকিয়ে রইলেন। তিনি এখনও বুঝতে পারছেন না ঘটনা কি ঘটেছিল। মোহিত শেখ ভাইয়ের কাঁধে হাত রাখে। ভাইজান, হ্যাঁ হ্যাঁ, কাল চৌধুরী বাড়িতে চলুন একবার। হ্যাঁ, সেটাই করতে হবে। সকাল সকাল পর্দা ভেদ করে যেন আলো ঘরে প্রবেশ করেছে। সেই আলোর সাথে ঘুম ভাঙে ঈশার। চোখ পিটপিট করে চারিদিকে দেখার চেষ্টা করে কি হচ্ছে। ঈশা উঠে বসে। কোথায় চলে এলাম, কোথা থেকে? ঈশা মাথায় হাত দেয়। যন্ত্রণা করছে মাথা। ঈশা নিচের পা দুটোর দিকে তাকায়। ব্যান্ডেজ করা। ঈশা তাকিয়ে থাকে কিছুক্ষণ। এরপর কাল ঘটে যাওয়ার ঘটনা সব পরিষ্কার হয়ে ওঠে চোখের সামনে। ঈশার চোখ বেয়ে পানি নিচে পড়তে পারে না। তার আগে কেউ তার চোখের পানি মুছিয়ে দেয়। ঈশা চোখ খুলে তাকায়। তোমার চোখে পানি আসার কারণের ভাগটুকু পর্যন্ত আমি অন্য কাউকে দিতে চাই না ইস্যু। আরিশান ঈশার গালে রাখে হাত। লক্ষ্মী মেয়ে হয়ে থাকো, আজ আমাদের হলুদের অনুষ্ঠান। এমন করে কি লাভ পাচ্ছেন? আরিশান ঈশার গালে রাখা হাতটা নামিয়ে আনে। ভালোবাসি তো। ভালোবাসার মানুষকে আটকে রাখাটা কোনো অন্যায় নয়। এভাবে ভালোবাসা হয়? এভাবে আটকে রেখে কিভাবে ভালোবাসা পাওয়া যায়? ঈশার চোখ পড়ছে, হয়তো জ্বর আসবে। আরিশান ঈশাকে শুইয়ে দেয়। বাড়িতে দিয়ে আসুন প্লিজ, থাকতে চাই না এখানে। ঈশা বলতে বলতে চোখ বন্ধ করে নেয়। আরিশান তাকিয়ে থাকে ঈশার দিকে। ঈশার ঠোঁট দুটো কাঁপছে। আরিশান ঈশার কপালে চুমু খায়। ভয় পেও না, আমি আছি। ঈশা হেঁচকে তুলতে থাকে। আরিশান ঈশার মাথায় হাত বুলিয়ে দিতে লাগে। এমন সময় দরজা ঠেলে রেহান প্রবেশ করে কামরায়। আরিশান ইশারা করে চুপ থাকতে বলে। আরিশান ধীরে এগিয়ে আসে। ঈশার বিছানায় বসে ঈশার দিকে দেখে। ভয় পাইছে? এমন করে কেন বুঝি না। ওকে কম বকবি রেহান। বকতে তো চাই না ভাই। দিন শেষে ওই যে পরিমাণ কথার অবদ্ধ হয়, ওরে যে মাইরা ফেলি না আমি, তাই তো কত। আরিশান হাসে। ওকে মেরে তুই বাঁচতে পারবি? পারবো না বলেই তো মারি না ভাই। রেহান ঈশার বাম হাতে চুমু খায়। ওদের কথার মাঝে হঠাৎ রেহানের ফোন বেজে ওঠে, টুং টুং শব্দ করে। রেহান ফোন বের করে বাহিরে চলে আসে। হ্যালো বস, নওশাদ শেখ এবং মোহিত শেখ এসেছে। বইতে দে ওদের, আমি আইতাছি। ঠিক আছে ভাই। ওয়াসিফ ফোন কেটে সোজা তাকায়। বসেন চাচা, রেহান বস আসছে। নওশাদ শেখ এবং মোহিত শেখ বসে সোফায়। রেহান সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে বলে, গুড মর্নিং শ্বশুর আব্বা। দেখছেন ইস্যুর কি ক্ষমতা? সকাল সকাল আপনাগো আমার বাড়িতে লইয়া আইছে। এসে কোথায় রেহান? যেখানে হেতির থাকার কথা হেতি সেখানেই আছে। হেতিরে নিয়ে টেনশন করন লাগবো না। আপনারা নিজেকর কথা ভাবেন। রেহান ঈশার আমাদের মেয়ে। আপনাগো মাইয়া আর আমাগো বউ। অ্যান্ড ইউ নো হাউ ডু প্রোটেক্ট হার। নওশাদ শেখ এবং মোহিত শেখ চুপ রইলেন। রেহান গিয়ে ওদের সামনে বসল। পায়ের ওপর পা তুলে। রেহান এমনই তা নওশাদ শেখ বা মোহিত শেখ অবাক হলেন না। ওই, কে কোথায় আছিস? আমার শ্বশুর আর চাচা শ্বশুর আব্বাকে নাস্তা দেওয়ার ব্যবস্থা কর। না, কোনো নাস্তা লাগবে না, তুমি আমার মেয়েটাকে। রেহান উঠে দাঁড়ায়। মাথা গরম করিয়েন না, আপনার কাছেই ছিল আপনার মাইয়া, তাই কেন ওরে রাত বিরাতে জঙ্গল থেকে উদ্ধার করছি আমরা? উত্তর আছে কোনো? নওশাদ শেখ কিছু বলে না। আজ রাইতে হলুদ, এখন আইসেন থাকবেন, চাচিকেও নিয়ে আসুন। এত কথা বলা পছন্দ করি না। আমাগো বউকে আপনি রাস্তায় ছেড়ে দিয়েছেন। আপনার কত ভালোবাসা হেতের উপর আমরাও বুঝলাম। আমাগো রাস্তার মিয়া নয় শ্বশুরাপ্পা। রাত বিরাইতে সে রাস্তায় থাকতে পারে না। সে অনুমতি তাকে আমি দেই নাই। একটাবার জিজ্ঞেস করেছো ঈশা কি চায়? রেহান হাসলো শব্দ করে। হেতির চাওন না চাওনে কিছু আসে যায় না। একবার যখন কয়েছি সে আমগো, তখন হ্যার পালানোর সব রাস্তা বন্ধ। আমরা নিজের হাতে বন্ধ করব। বুঝলেন শ্বশুরাব্বা? অত চাইয়ে নেওয়ার মতো জামাই আপনার আমরা নই। আমগো যেটা সেটা আমরা ছিনিয়ে নেই।
কথাটা মনে রাখিয়েন। নওশাদ শেখ অনুভব করল তার শরীরের পশম দাঁড়িয়ে যাচ্ছে। শান্ত কিন্তু দৃঢ় এবং গম্ভীর সে কণ্ঠ, যেন ভয়ঙ্কর কিছু আরম্ভের সূচনা। রেহান কথাগুলো বলে বসা থেকে উঠে উপরে চলে যায়। মোহিত শেখ অবাক হয়ে তাকিয়ে রইলেন। এবার কি হবে ভাইজান? জানি না, কিচ্ছু জানি না, মাথায় কাজই করছে না। এশার ঘুমন্ত মুখশ্রী দেখতে ব্যস্ত দুই ভাই। এ তৃষ্ণা মেটার নয়, যত দেখা তত মন চাওয়ার আরো দেখি। রেহান ঈশার চুলগুলো নাকের কাছে নেয়। কি মিঠা ঘ্রাণ, কও ভাই দেখছো? দেখিনি, অনুভব করেছি। ওই হইল একটা। আচ্ছা রেহান, একটা কথা বল। কও। ওর মাথায় কি চলছে বুঝতে পারিস? সত্যি কথা বলতে ও ঘুম থেকে উঠে আবার পালাতে চাইব, শিওর 100%। আরিশান হাসেন। শিক্ষা হয়নি হয়তো, এবার পালালে সত্যি মারব। আমিও ফর্সা গাল লাল বানাই দেব। আরিশান হাসেন। দেখা যাবে। দুপুরের দিকে ঈশা আবার ঘুম থেকে ওঠে। ঈশার সামনে নানান ধরনের খাবার। ঈশা মুখ ফুলিয়ে বসে আছে। ম্যাম খেয়ে নিন, 2 স্যার জানলে আমাদের মেরেই ফেলবে। খেতে ইচ্ছে করছে না। কেন এমন করছেন ম্যাম? আমাদের জন্য আপনি সমস্যা তৈরি করছেন। নিয়ে যাও না। একটা মানুষের ইচ্ছে না করলে সে কেন খাবে? সার্ভেন্ট কোনো উত্তর দেবে তার আগে পেছন থেকে কেউ বলে ওঠে, যান আপা, আপনি যান। আমার বউ আমার হাতে ছাড়া খাইব না, বোঝা হয়ে গেছে আমার। যান আপনি নিজের কাজে। রেহানের কণ্ঠ শুনে ঈশা কেঁপে ওঠে। রেহান যত এগিয়ে আসছে ঈশার তত ভয় লাগছে। রেহান এগিয়ে এসে ঈশার পাশে বসে। খাওয়ান না খাইলে মানুষ বাঁচে? বাড়িতে দিয়ে আসুন না। তোর বাপ চাচা এখানে, তুই বাড়িতে গিয়া কি ভূতের লগে সময় কাটাবি? বাবা চাচু এখানে? হ। কোথায়? আমি যাব। ঈশা উঠতে নিলে রেহান হাত ধরে বসে ঈশার। এত জলদি জলদি কাম করিস কেন? আগে এইখানে খাবি, এরপর যাবি। আমার জোর করা লাগলে না খারাপ হয়ে যাইব ইস্যু। রেহানের চোখে রাগ স্পষ্ট। ঈশা ভয়ে ভয়ে বসে পড়ে। খাবারগুলো খেয়ে নেয়। রেহান ঈশার মাথায় হাত বুলিয়ে দেয়। গুড গার্ল, এমনে কথা শুনবি সেরি, নাইলে এমন এক আছাড় মারবো ব্যাং বেড়াই যাইব। ঈশা খাবার খেতে খেতে রেহানের দিকে তাকায়। নিরিবিলি থাকবি, এত তিরিং বিরিং করলে সত্যি আছাড় মারবো। ঈশা কিছু বলে না, খাবারটা আগে শেষ করে। ক্ষুধাও লেগেছিল বড্ড। ঈশার খাবার শেষ হলে রেহান বেরিয়ে যায় রুম থেকে। ঈশা ভেঙচি কাটে। এত চাপে রাখলে যে কেউ চাপটা হয়ে যাবে। ঈশা উঠে দাঁড়ায়। দরজা খোলা, এটা 2য় তলা। গ্রামের মাছের বাড়িটা হওয়ায় বেশ সুন্দর দৃশ্য আশেপাশে। বাড়িটা অনেক বড়, চারিদিকে বেশ দূরত্ব পর্যন্ত কোনো বাড়ি নেই। পেছনে ফসলের মাঠ। ঈশা রুম থেকে বেরিয়ে হেঁটে পেছন দিকে চলে আসে। সেখানে একটা বড় জানালা। ঈশা জানালাটা খুলে দিতে ফুরফুরে বাতাস ভেতরে প্রবেশ করে। সোজা ফসলের মাঠ। বেশ অনেকখানি পথ অতিক্রম করতে পারলে শহরের রাস্তা। ঈশা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে কি করা যায়। ভাবতে ভাবতে মাথায় সুন্দর বুদ্ধিটা এসেই গেল। হুট করে কেউ এসে ঈশার কোমর জড়িয়ে ধরলো। ঈশা কেঁপে উঠে সংকুচিত হলো, কিন্তু চিৎকার করলো না। তবে হাতটা ঈশাকে ছাড়লো না। পালাতে চাও আবার? আরিশানের প্রশ্ন উত্তর দিল না ঈশা। আরিশান বাঁকা হেসে ঈশার কোমরের জায়গায় চেপে ধরলো। ঈশা ভ্রু কুঁচকে তাকায়, হাত রাখে আরিশানের হাতে। কোমর থেকে হাতটা সরাতে চাইলে কি পারা সম্ভব? ছাড়াতে চাইলে কি কোনোভাবে নিজেকে ছাড়ানো সম্ভব? আমি পালাবো না কোথাও, ছাড়ুন। আমি তোমার মনের কথা শুনতে পারি। ঈশা ভ্রু কুঁচকে তাকায়। ছাড়ুন, আমার যন্ত্রণা করছে। আরিশান তখন ছেড়ে দিল ঈশার কোমরটা। ঈশা সেখানে না দাঁড়িয়ে চলে আসতে নিলে আরিশান বলল, নিচে 2 নম্বর রুমে তোমার পরিবার আছে। ঈশা কথাটা শোনা মাত্র দৌড়ে নিচে চলে আসলো। দ্রুত পায়ে নিচের রুমে এসে দেখে তার বাবা, চাচা এবং চাচি বসে আছেন। ঈশা দৌড়ে জড়িয়ে ধরে সবাইকে। নওশাদ শেখ মেয়েকে পেয়ে কপালে চুমু খেলেন অবিরাম। মারে, ঠিক আছিস? আমি ঠিক আছি। তোমরা এখানে কেন? তোকে খুঁজতে এসেছিলাম। ঈশা মা, কাল রাতে কি হয়েছিল? ঈশা সে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বাবাকে বলে চিন্তায় ফেলতে চায় না। ঈশা কিছুক্ষণ চুপ থেকে বলে, কিছু না বাবা, আমি হারিয়ে গিয়েছিলাম। এরপর ওরা কোথা থেকে চলে এলো। তোর চাচার সাথে যে তোকে পাঠালাম, ওটা কে ছিল?
বাবা, আমার কিছু মনে নেই। আমি জ্ঞান ফিরে নিজেকে এই বাড়িতে আবিষ্কার করেছি। নওশাদ শেখ মেয়েকে জড়িয়ে ধরলেন। আমি এখন কি করব মা? তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ঈশার চোখে পানি টলমল করছে। ঈশার বাবার কোলে মাথা দিয়ে শুয়ে থাকে কিছুক্ষণ। দুপুর গড়িয়ে বিকাল তখন। গ্রামের দিকে বেশ ঠান্ডা পড়েছে আজকাল। ফাঁকা বিল হওয়াতে বেশ কুয়াশা পড়েছে এদিকে। ঈশাকে প্রস্তুত করা হয়েছে হলুদের জন্য। হালকা হলুদ রঙের একটা জামা, মাথায় ওড়না, কাঁচা ফুলের কিছু গহনা। আরফান চৌধুরী এসেছেন একটু আগে। ঈশা তখন রেডি হয়ে তাকিয়ে আছে আয়নার দিকে। আরফান চৌধুরী দরজায় নক করলেন। আসবো আম্মাজান? ঈশা ফিরে তাকায়। আসুন। আরফান চৌধুরী ভেতরে এসে দরজা বন্ধ করে দিলেন। ঈশার সামনে গিয়ে ঈশাকে একটা খান দিলেন। এটাকে কাছে রাখো, সময় আসলে কাজে দেবে। এটা কি চাচা? সুইজারল্যান্ডের টিকিট। এটা না পড়ে গিয়েছিল? এটা আরেকটা। আমি চাই না এমন একটা অসুস্থ সম্পর্কে জড়াও তুমি। পেছন দিকে একটা গাড়ি থাকবে, সেখানে আমার বলা ড্রাইভার, তুমি উঠে চলে যেতে পারবে। ঈশার চোখ টলমল হয়ে ওঠে। আরফান চৌধুরী ঈশার চোখ মুছিয়ে দেন। মারে, আমি বুঝি ছেলে দুটো আমারই। আমি জানি ওরা কতটা ভয়ঙ্কর হতে পারে। হুট করে রুমের দরজা খোলার শব্দ শুনে ঈশা খামটা লুকিয়ে নিল। রেহান ভেতরে প্রবেশ করে। ওর পরনে পুরোই কালো পোশাক। আরফান চৌধুরী ভ্রু কুঁচকে জিজ্ঞেস করেন, তোমার না হলুদের সন্ধ্যা আজ? এইসব কি পরেছো? হলুদ বা লাল, এতে কিছু আসে যায় না আমার। আমি যেমন এমনই। কিরে ইস্যু, তোর কোনো সমস্যা আছে নি এতে? ঈশা উত্তর দেয় না। রেহান বাঁকা হাসে। ইস্যু জানে আব্বা সমস্যা থাকলেও ওর কাছে উপায় তো নাই। দুই ভাই তোরা পাগল। হেতের লাইগা পৃথিবীর সেরা পাগল আমরাই, এতে সন্দেহ নাই। ইস্যু কিছুক্ষণ পর বের হয়ে আসবি, তোরা লইতে একজন আইব। রেহান বেরিয়ে যায়। আরফান চৌধুরী হাফ ছাড়লেন। ঈশা মনে থাকবে তো? জি চাচা। সাবধান মা। বিরাট এলাহি আয়োজন হয়েছে বাগান বাড়িতে। বিরাট বিরাট ডেকচিতে খাবার রান্না হয়েছে। ঈশার বসার জন্য একটা আসন বানানো হয়েছে। গ্রামের সবাই এসে খেয়ে যাচ্ছে, বাসায় নিয়ে যাচ্ছে। গ্রামের মানুষ এমনই হয়। রেহান এবং আরিশান দুই ভাইকে দেখে বোঝার উপায় নেই ওদের হলুদ। ওরা সেই কালো পোশাকে আছে, দেখে মনে হচ্ছে মাফিয়া পার্টি চলছে। এসে একবার আর চোখে ওদের দেখে। অনামিকা বেগম ঈশার পাশে বসে আছে। সবাই এসে ঈশাকে হলুদ লাগিয়ে দিয়ে যাচ্ছে। আরিশান এবং রেহান যতই এদিক ওদিক কথা বলুক না কেন, দৃষ্টি ঈশার দিকেই আছে। হেতিরে কি লাগছে ভাই? এক্ষুনি তুলে নিয়ে যাইতে মন চাইতেছে। সবর কর আর একটা দিন, এরপর যা খুশি তাই করিস। তোর সয় না। সেম হেয়ার। এসব চিৎকার শোনার লাইগা ব্যাকুল আমি। আরিশান কিছু বলার আগেই সোজা দেখতে পায় কাউকে। লোকটা মুখ ঢেকে এসেছে। দেখ শালা, এখানেও চলে এসেছে। খবর লইয়া আহি। তুমি মেহমান সামলাও। রেহান পাশ কাটিয়ে চলে যায়। বিষয়টা লক্ষ্য করলো ঈশা। ঈশা পাশে বসে থাকা চাচিকে বলে, তুমি থাকো, আমি আসছি, ওয়াশরুমে যাব। আচ্ছা। ঈশা নেমে রেহানের পিছু নেয়। এত ভিড়ে ঈশা কোন দিকে গেল সেটা কেউ লক্ষ্য করেনি। রেহান গিয়েছে বাড়ির পেছন দিকে। ঈশা বাড়ির পাশে বিরাট এক আম গাছ, তার নিচে দাঁড়িয়ে উকি দিল সামনের দিকে। রেহান এগিয়ে এসে লোকটার হাত ধরে ফেলে। লোকটা থেমে যায়। কোথায় যাও মিয়া? খাইয়া যাবা না? লোকটা ফিরে চায়। রেহানকে দেখে শরীরে জড়ানো চাদরটা ছেড়ে দেয়। ছেড়ে দেন, নাইলে খারাপ হয়ে যাবে। যাক, তাতে কার কি আসে যায়। পেছন থেকে গার্ডস ঘিরে ধরে লোকটাকে। লোকটা এবার ভয় পেয়ে যায়। ছেড়ে দিন, ভুল হয়ে গেছে, আর আসবো না এদিকে। ভুল একবার হয়, বারবার হলে সেইটারে ভুল না, অন্যায় কয়। রেহানের গার্ডস লোকটাকে ধরে বসে আর রেহান পকেট থেকে চাকু বের করে লোকটার পেটে ঢুকিয়ে দেয়। লোকটাকে শব্দ করতে দেয় না গার্ডসরা, মুখ চেপে ধরে রাখে। ঈশান নিজের মুখ বন্ধ করে নেয়। এমন ভয়ঙ্কর দৃশ্য সে জীবনে কখনো দেখেনি। রেহান হঠাৎ করে লোকটার বুকে থাবা মারে, আর রেহান আঙুল বড় বড় হয়ে ধারালো নখে পরিণত হয়। লোকটার বুক থেকে হৃদয় বের করে নিয়ে আসে রেহান। ঈশা মুখ বন্ধ করে মাটিতে বসে পড়ে। রেহান বাঁকা হেসে হাতের রক্তের দিকে তাকায়। তাছাড়া হৃদয়টা তখনও সংকুচিত প্রসারিত হচ্ছে।
লোকটা ঘটনাস্থলে মৃত্যুবরণ করলো। রেহান নিচু হয়ে বসে লাশের দিকে তাকিয়ে বলে, শোন, শুয়োরগুলো বন্য শুয়োর বনেই থাকবি। এরপর তোকে আশেপাশে দেখলাম খবর আরো খারাপ বানাই দিমু। এইটা তো ট্রেলার মাত্র। রেহান কথাগুলো বলে উঠে দাঁড়ায়। দূরে নিয়ে গিয়ে ফেলবি। আজ আমাকে হলুদ, এইসব পচা পশুর গন্ধ যাতে না আসে। কার্স মাথা নামিয়ে মৃত লাশটা নিয়ে চলে গেল। ঈশা সবটাই দেখলো, তবে শুধু দেখলো না, লাশটা যে পরিবর্তিতে একটা বন্য পশু আকৃতি ধারণ করলো। ঈশা মুখ চেপে সেখান থেকে বেরিয়ে আসে। ওয়াশরুমে এসে চোখে মুখে পানি দেয় বারবার। এসব কি দেখলো সে? ঈশার হাত পা কাঁপছে আপনা আপনি। এতটা ভয় ঈশা কখনো পায়নি। ঈশা চোখে মুখে পানি দিয়ে নেয় আবার। বাড়ির ভেতরে ভয়ঙ্কর নিস্তব্ধতা। সবাই বাহিরে আছে। চৌধুরী বাড়ির এটা পেছন দিক। ঈশা ওয়াশরুম থেকে বেরিয়ে পেছন দিকে হাঁটে। হাতের ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে এগিয়ে যেতে লাগে। ঝিঝি পোকার ডাক, তার সাথে কুকুরের ঘেউ ঘেউ শব্দ। ঈশা পেছন দিকে এসে দেখে তার হবু শ্বশুর তার জন্য গাড়ি রেডি করে রেখেছে। ঈশা একবার ফিরে চায় পেছন দিকে। সে জানে না এই মুহূর্তে চলে গেলে বাবা চাচা চাচির কি হবে, কিন্তু জেনে শুনে এরকম দুটো জানোয়ারকে বিয়ে করা যায় না। পুরোটা শরীর তার এখনো ভয়ে কাঁপছে। ড্রাইভার উকি দিয়ে বলে, ম্যাডাম, আমি আরফান স্যারের পার্সোনাল ড্রাইভার। স্যারের আমারে সব বলেছে। এখন না বাহির হইলে দেরি হয়ে যাইব। দ্রুত করলে দ্রুতই এয়ারপোর্টে পৌঁছে দিয়ে আসতে পারবো আপনারে। ঈশা একটা দীর্ঘশ্বাস ফেলে। শরীরে থাকা কাঁচা ফুলের গহনাগুলো খুলে ফেলে। মাথায় দেওয়া ওড়নাটাও খুলে ফেলে। ঈশা সব খুলে পাশের ডাস্টবিনে ফেলে এরপর গাড়িতে উঠে বসে। আপনি নিশ্চিন্তে থাকুন, স্যার সকল ব্যবস্থা করে রেখেছে আপনার জন্য। চলুন আপনি। ড্রাইভার গাড়ি স্টার্ট করে। ঈশা মাথাটা পেছনে ঠেকায়। বড্ড বেশি চাপা কষ্ট হচ্ছে বুকে। এই কষ্টের নাম ঈশা জানে না। অনুষ্ঠানের জায়গায় রেহান এগিয়ে এসে আরশিয়ানের পাশে দাঁড়ায়। হেতিক কই ভাই? ওয়াশরুমে গেছে বোধহয়। রেহান এবং আরশিয়ান কিছুক্ষণ পর অনুভব করতে পারে তারা ঈশার ঘ্রাণ পাচ্ছে না আশেপাশে। রেহান দাঁত কিটমিট করতে করতে হাসি মুখে বলে, হেতি আবার পালাইছে ভাই। আরশিয়ান হাসি মুখে জবাব দেয়, হ্যাঁ তাই তো দেখছি। রাগিস না, সবাইকে হাসি মুখ দেখা। আমিও দেখি কত দূর পালাতে পারে। এবার ওরে পাইতে দাও, আমি তোমারও কোনো কথা শুনুম না। ডোন্ট ওয়ারি, আমি বাধা দেব না, মনে রাখিও। রেহান নিজের বাপের দিকে তাকায়। আরফান চৌধুরী অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। আব্বা করছে সব। হোয়াট? হ, আব্বা চোখ দেখেই বুঝতে পারতেছি আমি। রেহান এগিয়ে যেতে নিলে আরশিয়ান ধরে বসে রেহানের হাত। না রেহান, এটা মাথা গরম করার জায়গা নয়। কত দূর পালাবে? এতগুলো মানুষের বাচ্চাদের বিদায় কর আগে, এরপর দেখ কি করি। আচ্ছা। কিছুক্ষণের মাঝেই পুরো চৌধুরী বাড়ির আঙ্গিনা পরিষ্কার হয়ে গেল। অনামিকা বেগম হুট করে সবাইকে চলে যেতে দেখে অবাক হলেন। ঈশা সেই কখন গেছে, এখনো আসেনি কেন? অনামিকা বেগম বিষয়টা ভেবে চিন্তিত হয়ে ঈশাকে খোঁজার জন্য উঠে দাঁড়ায়। এমন সময় চারিদিকে নিস্তব্ধ হয়ে আসে। গেট বন্ধ করে দেওয়া হয়। নওশাদ শেখ এবং মোহিত শেখকে বসানো হলো মাঝামাঝি। রেহানের হাতে চাপাতি আর আরিশানের হাতে শটগান। দুই ভাই দাঁড়িয়ে আছে এক জায়গায়। নওশাদ শেখ অবাক হয়ে জিজ্ঞেস করলো, আবার কি নাটক শুরু করেছো তোমরা? আরিশান এবং রেহান শুধু তাকিয়ে থাকে, কোনো কথাই বলে না। আরফান চৌধুরী বুঝতে পেরেছে ওরা যে সব ধরে ফেলেছে। আরফান চৌধুরী এগিয়ে আসেন। ওদের কেন বাঁধলে? যে পালিয়েছে তাকে খোঁজো। রেহান বাবার দিকে তাকায়। চিন্তা কেন করছেন আব্বা? যে পালাইছে হ্যাঁ তো আমি খুঁজা বাইর করবই, কোনো না ভাবেই। কথা হইল এর পেছনে হাত কার? নওশাদ শেখ অবাক হয়ে যায়। হাত কার মানে? কার পেছনে কি বলছো এগুলো? আপনার মিয়া পালাইছে। অনামিকা বেগম কথাটা শুনে অবাক হয়ে গেলেন। ঈশা পালিয়েছে? কোথায় পালিয়েছে? কিন্তু ঈশা তো এ বিষয়ে কিছুই বলেনি তাদের। রেহানের হাতের চাপাতিটা সোজা ছুঁড়ে মারতে অনামিকা বেগম চিৎকার করে ওঠেন। তবে চাপাতিটা সোজা এক গার্ডের শরীরে লাগে। সঙ্গে সঙ্গে লোকটা প্রাণ হারায়।
তুই বেটা শ্বশুর না অসুর, তাই বুঝি না। আমার ইস্যুরে আবার পালাইতে সাহায্য করলি কে? নওশাদ শেখ যদিও এ কথা বুঝে নাই, তিনি তো সাহায্য করেই নাই, তবে মেয়েটার তার পালিয়ে গিয়েছে এটাই শান্তি, তাই তিনি চুপ থাকলেন। আরিশান হাতের গানটা ট্রিগার চেপে বলেন, বলুন শ্বশুর বাবা, মেরে দেই আপনাকে। আরফান চৌধুরী অবাক হলেন। তিনি জানেন কাজটা যে তিনি করেছে এ কথা এই দুই ছেলেই জানে, তবুও কেন ঈশার বাপ চাচার পেছনে লাগলো? সমস্যা কি আরিশান? রেহান, তোরা কি পাগল হয়ে গেছিস? পাগল হইব কে? আমার বউরে প্রতিদিন পালাতে দেয় কেন? রেহানের চিৎকারে সবাই কেঁপে ওঠে। রেহানের মুখশ্রী লাল হয়ে গিয়েছে। রেহান, থাম বাপ। কেন থামবে বাবা? হলুদের দিন ছিল আজ, ঈশা কেন পালালো তাহলে? আরশিয়ান, তুই তো অবুঝ না, অবুঝ হয়ে যাচ্ছি দিন দিন। এত মাথা ব্যথা নিতে পারি না। দুই ভাই পাগল পাগল আচরণ করছে। আরফান চৌধুরী দেখলেন দুটোই এখন নওশাদ শেখ এবং মোহিত শেখকে মারার জন্য প্রস্তুত। উপায় না পেয়ে আরফান চৌধুরী বলেন, আমি সাহায্য করেছি ঈশাকে। দুই ভাই থেমে যায়, বাবার দিকে তাকায়। আমি সাহায্য করেছি ঈশাকে, ওকে সুইজারল্যান্ড পাঠিয়ে দেওয়ার জন্য গাড়িতে উঠিয়ে দিয়েছি। আরশিয়ান বাঁকা হাসে। তুমি কি শিওর বাবা ও দেশ থেকে বের হতে পারবে? শিওর না হয়ে চেষ্টা তো করতেই পারি। ভুল করেছেন আব্বা, এর মাসুল হেতির গুনতে হইব। আগের বার মাফ করছি, তাই বলে এইবার না। ভুল করেছেন আব্বা, এর মাসুল হেতির গুনতে হইব। আগের বার মাফ করছি, তাই বলে এইবার না। আপনার শাস্তি আর হেতির করা ভুলের শাস্তি হেতি উভয় ভোগ করবে আইজ। রেহান হনহনিয়ে বেরিয়ে গেল। আরিশান ও পেছন পেছন আরফান চৌধুরী হতাশার নিঃশ্বাস ছাড়লেন। গার্ডস গিয়ে সদর দরজার সামনে পড়ে থাকা লাশটাকে সরায়। হাইওয়ের রাস্তা ধরে ঈশার গাড়িটা ছুটে চলেছে। ঈশা কিছুক্ষণ পর ঘুমিয়ে যায়। ড্রাইভার খুবই ভালো লোক, আরফান চৌধুরীর সাথে আছেন বহু বছর ধরে। তিনিও যখন ঈশার কথা শুনেছে তখন জীবনের পরোয়া না করেই ঈশাকে সরিয়ে দিতে রাজি হয়ে গিয়েছে। যে কেউই জানে রেহান আরিশানের জিনিসে হাত দিলে সেই জীবন হারানোর চান্স থাকে ৯৯%। কেউই এ কাজে রাজি হতো না, হয়েছেন তিনি। ভালো লোক, ওনার নাম আফতাব জলিল। আফতাব জলিল এতক্ষণ নীরবে গাড়ি চালালেও হঠাৎ করে লক্ষ্য করলেন তার পেছনে অনেকগুলো কালো মার্সিডিজ। আফতাব জলিল কিছু ভেবে ওঠার আগেই ওনার ফোনে ফোন আসে। আরফান চৌধুরী ফোন করেছেন। তিনি দ্রুত ফোনটা তুললেন। স্যার বলুন। দ্রুতই জঙ্গলের রাস্তা ধরো। আরিশান আর রেহান বুঝে গিয়েছে আমি ঈশাকে তোমার সাথে পাঠিয়ে দিয়েছি, ওরা বোধহয় পৌঁছে গিয়েছে। স্যার কি বলেন? আমার মাইয়া দুটোর খেয়াল রাখিয়েন। আরফান চৌধুরী একজন শক্ত মানুষ, তবুও কথাটা শুনে চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। পরের মেয়ের জন্য এত কিছু করলে আফতাব, তোমার মেয়েরা সুরক্ষিত থাকবে না ভাবলে কি করে? আমি নিজের জীবন দিয়ে হয়েও ওদের রক্ষা করব। আফতাব জলিল কথাটা বলে ফোনটা কেটে দিলেন। গাড়িটা ফুট করে ব্রেক কষে জঙ্গলের রাস্তায় ঢোকালেন। ঈশা হঠাৎ হওয়া ব্রেকের ঝাঁকুনি খেয়ে উল্টো দিকে চলে গেল। ধরপড়িয়ে উঠল ঈশা। চাচা ঠিক আছে, সব চিন্তা করো না মা, চেষ্টা করব তোমারে বাঁচানোর। আফতাব জলিল দ্রুত গাড়ি ড্রাইভ করছে, কিন্তু হয়তো শেষ রক্ষা হলো না। হুট করেই পেছনে এবং সামনে থেকে গাড়ি এসে তাকে ঘিরে ধরল। বাধ্য হয়ে গাড়িটা থামানো লাগলো তাদের। এসব ভয়ে কাঁচুমাচু হয়ে যায়। জঙ্গল গাড়ির লাইটে আলো আলো হয়ে গিয়েছে। হঠাৎ করে ঈশার পাশের দরজা খুলে যায়। ঈশার কোনো কথা না শুনে রেহান ঈশাকে টেনে বার করে ঠাস করে চড় লাগিয়ে দিল। ঈশা ছুটে পড়ল মাটিতে। চড় খেয়ে কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। শব্দ শোনা বন্ধ হয়ে গেল ঈশার।